থেকে নতুন একটা দল হলো, দলটা গঠন হলো আজকে এখন 1 মাস হয়নি, কিন্তু এরই মধ্যে দেখেন এদের কাছ থেকে কিন্তু আমরা এমন কিছুই একটা পাইনি যার উপর নির্ভর করে আপনি ভরসা করতে পারেন যে হ্যাঁ এরা অনেক দূর যাবে। অথচ এর মধ্যে কিন্তু সিরিজ অফ এরর, একটার পর একটা কিন্তু বিতর্ক তারা তৈরি করতে শুরু করেছে। এমনকি সামান্য একটা ঘটনা যে আসিয়ার জানাজায় যাবে, সেখানেও কিন্তু তারা বিতর্ক মানে বেশ কয়েকটা বিতর্ক দিয়ে আসলো। সর্বশেষ তারা বিতর্কে জড়ালো কি আর্মিকে নিয়ে, যে আর্মিকে যেমন এটাকে কেন্দ্র করে একাধিক যে আপনার ফেসবুক স্ট্যাটাস দেওয়া, এইগুলো নিয়ে এই যে আর্মির সঙ্গে যে মুখোমুখি করে দেওয়া, আর্মির সঙ্গে যে একটা বিতর্কে জড়াই পড়া, এটাকে নিয়ে আপনার মূল্যায়নটা কি? দেখেন, এটা তো মানে খুবই দৃষ্টিকটু ব্যাপার হচ্ছে যে দেখেন, আমরাও যখন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্স পড়ছি, মধুর ক্যান্টিনে পড়ছি, আমার অনেকদিন আমি তখনকার ডাকসুর জিএস জিয়াউদ্দিন বাবলু, বিপি আখতারুজ্জামান, মাহমুদুর রহমান মান্না, ওনারা অফিসে যাইতেন রিক্সায় করে। সেই রিক্সার সঙ্গে কখনো কখনো আমি হইতে পারছি। তাদের জীবন যাপন চাল চলন ছিল একেবারেই অন্যরকম। আমরা পরের ধাপের যে রাজনীতিটা দেখলাম, একটা ভয়ঙ্কর একটা রাজনীতি দেখলাম, যে ছাত্র নেতাদের ভোগ বিলাস, তাদের টাকা পয়সা, তাদের যে মানে ক্ষমতার দৌড়। আমরা তার বিপরীতে আমরা একটা চিন্তা করলাম যে হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ ইসলাম, তারা খুবই ভোলা ভালা সাধারণ টাইপের, একদম ভেতর নিচ থেকে তারা উঠে আসছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখতেছি যে ওই যে হেলিকপ্টারে করে ত্রাণ বিতরণ 21টা জেলায়, কেন ত্রাণ বিতরণ? সিট কি বলে খালি ছিল, আমি উঠে পড়লাম, কেন সিটে তো মানে এরকম কেন? তারপরে তাদের যে গাড়ি ঘোড়ার যেগুলি দেখা যাচ্ছে, এইগুলি তো সেই এই রাজনীতি তো আমরা দেখছি, এগুলি তো আমাদের ভালো লাগে না। এই জন্য তো আমরা নতুন কিছু খুঁজতেছিলাম। সেই খোঁজাটা আর কিছু পাইতেছি না, যে এমন একটা মানে আমি ধরেন আমি সিদ্ধান্ত নেব যে আমি একটা নতুন একটা আদর্শ, নতুন একটা এতে যাব। তো আমি যখন দেখছি চোখের সামনে এই দৃশ্যগুলো, তখন আমি কিভাবে আকৃষ্ট হবো? তাহলে তো আমার ওই প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে, তো সেখানেই থাকবো। আমি নতুন জায়গায় যাবো কেন? কি কারণে যাবো? তারপরে সত্যি কথা বলতে কি আপনাকে আমি বলি, 5ই আগস্টের যে ঘটনাটা আমি পছন্দ করছি, সেটাকে একটা উৎসব মনে হয়েছে। তখন আপনি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছেন, এইটা ভাঙছেন, তার ভাস্কর্য ভাঙছেন, সবকিছু করছেন। আপনি 5ই ফেব্রুয়ারির এই ঘটনাটা আপনি কিভাবে সাপোর্ট করলেন? আপনি এই মবটা কেন তৈরি করলেন? এটা কি ভালো হলো? এটি কি ওইটার সাথে এটা যায়? যায় তো না। আপনি করে ফেলেন একটা গভর্নমেন্ট, সিটিং গভর্নমেন্টের সামনে, চোখের সামনে পুলিশ সেনাবাহিনীর সামনে আপনি বুলডোজার দিয়ে ভাঙতেছেন। 32 নম্বর 32টা জেলায় আপনি এই ভাঙচুর করলেন, সরকার নীরব থাকলো। তাহলে সরকারের আর অস্তিত্বটা থাকলো কোথায়? তাহলে সরকার, আপনি যেটা বলছেন না, আসলে সরকার কে চালাচ্ছে? সরকার তো চালানোর কথা এই ছাত্রদেরই। তারা সরকারকে সাপোর্ট করবে, তারা রাজনৈতিক দলগুলোকে সাপোর্ট করবে একদম স্বেচ্ছাসেবকের মতন করে। তখন না আমি আস্তে উদ্বুদ্ধ হব যে না, এরা তো শুধু বিপ্লবী করে নাই, এরা তো মানে দেশের আবার রিভিল করার ক্ষেত্রে একটা অবদান রাখতেছে। এখন দেখি সবার সাথেই তাদের বিরোধ। এইভাবে তো মানে কি হচ্ছে যে আমাদের একটা স্বপ্ন, সেই স্বপ্নটা একটা ভেঙে যাচ্ছে। এবং এই স্বপ্নটা ভাঙা মানে কি? আমি তো তখন এখন সত্যি কথা বলতে কি, এখন যা আপনি বললেন, আমি বিভিন্ন চ্যানেলে যাই না এই কারণে যে আমি এত বেশি হতাশ যে কি বলবো, কার জন্য এই 2, 2.5, 3 বছর ধরে একটা নতুন কিছুর জন্য আন্দোলন করলাম। নিজে মানে অবস্থান থেকে আমি ভিডিও করে করে একটা ফ্যাসিবাদের পতন ঘটালাম, নতুন একটা দৃশ্য দেখার জন্য। সেই দৃশ্যটা তো আমি দেখতে পাচ্ছি না। নতুন যারা আসলো তারা হতাশ করলো, পুরনো যারা আসবে তারা কি করবে আমি এখনো জানি না, কারণ পুরনোদের ইতিহাসও তো ভালো না। তো সুতরাং নতুনরা যদি একটা পরিবর্তন ঘটাইতে পারতো, তারা রাজনৈতিক দল একটা প্রেশার গ্রুপ হিসেবে, যেমন আমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করি, তেমনি তারাও যদি একটা প্রেশার গ্রুপ হিসেবে যদি কাজ করতো ভালো হইতো। কিন্তু তারা এখন হয়ে গেল একটা আধার সরকারি দল। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে থানায় তারা, ভূমি অফিসে তারা, বিভিন্ন জেলা প্রশাসনের অফিসে তারা, হাসপাতালে যাচ্ছে, এর হাসপাতালের তত্ত্বাবধায়কের রুম বন্ধ করতেছে, ওখানে জজকে বলতেছে যে তুমি ভাগো, তারপরে ডিসি কি হবে, এসপি কি হবে। নো, এটা তো তাদের কাজ না। এইসবের মধ্যে মানে তারা একটা ক্ষমতার অংশীদার হওয়াতে এবং আধা সরকারি একটা অবস্থানে চলে আসাতে আমি মনে করি যে এটা একটা ডিজাস্টার হচ্ছে। এবং শুধু মানে আগামীতে যে একটা নতুন শক্তির
উন্মেষ হবে, অভ্যুদয় ঘটবে, সেই স্বপ্নটা কিন্তু আর দেখা যাচ্ছে না। আসসালাম। এবং সর্বশেষ তারা যে আর্মির সঙ্গে মুখোমুখি অবস্থানে গেল, আর্মি চিফকে নিয়ে কথা বললো, এইটাকে আপনি কিভাবে দেখবেন? এটা কি ঠিক? এটা তো সাংঘাতিক গরিত অপরাধ, অন্যায় করছে। আমি তো মনে করি যে ওই প্রতিষ্ঠানের এমনিতেই মানে মানে এই লেভেলে তো মানে ডাকা উচিত হয়নি। তারপরও তার একটা উদারতার সাথে বিভিন্ন বর্তমান পরিস্থিতি, আইন শৃঙ্খলা, সামনের একটা পরিবর্তন, নির্বাচন, এগুলো নিয়ে যেহেতু তারা মানে 5 তারিখ থেকে তারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, প্রশাসনের সাথে তারা যুক্ত হয়ে গেছে, এখন তাদের এটাকে তো অস্বীকার করা যাচ্ছে না। তারা তো আর ডিকটেট করতেছে না, তারা তো বলতেছে না যে তুমি এটা করতে পারবা না, ওইটা করতে পারবা না, সেটা তো বলতেছে না। তো একটা তারাও মনে করতেছে যে দেশের আবার একটা পরিবর্তনে তাদের একটা হয়তো ভূমিকা আছে, সেই হিসাবে হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলে। কিন্তু দেখেন এখন পর্যন্ত কোনো আমি তো নিজে জানি যে অনেক রাজনৈতিক দলের নেতারা গেছে, কথা বলছে, কিন্তু ওই কথা ওখানেই রয়েছে। এমনকি আমাদের সাথে ব্যক্তিগত আলাপচারিতার ক্ষেত্রেও তারা কথা বলার ক্ষেত্রে খুব সাবধানে কথা বলছে, ডিটেলস বলেনি। কিন্তু হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম তারাই নিজেরাই আগ্রহ করে মানে গেল যে এমন একটা মানে তথ্য দিল যে তথ্যের সাথে আর মিলতেছে না। তাদেরই যে সহকর্মী সার্জিস আলম বলতেছে যে না, এটা তো মানে আমরা আগ্রহ প্রকাশ করে গেছি, অ্যাপয়েন্টমেন্ট মানে মানে বৈঠকে বসতে চাইছি বলে আমরা গেছি, আমাদেরকে ডাকেনি, ডেকে বলেনি যে না এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচন করবে এবং আসন ভাগাভাগি যেটা কথাটা বলছে, এটা তো একেবারেই বলছে যে মানে এই ধরনের আলোচনা, পুরো আলোচনাটাই বলছে যে এটা মানে ইনফরমাল আলোচনাটাকে নিয়ে এসে একেবারে মনে হচ্ছে যেন মানে আর্মি একটা মানে কোন একটা ষড়যন্ত্রের অংশ কাজ করতেছে, সেনা প্রধানকে এভাবে বিতর্কিত করা, এটা একেবারেই মানে মানে একটা এমন একটা পরিস্থিতি করবে, এটা কোনো রাজনৈতিক দল দেখবেন যে আমি বিশ্বাস করি যে সাপোর্ট করবে না। কারণ এটা যেটা নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে যে এটা শিষ্টাচার বহির্ভূত একটা কাজ হয়ে গেছে। আপনি পারেন না ইনফরমাল, আমরা অনেক কথাবার্তা বলি, যেমন আপনার মনে আছে আপনিও তো গেছেন ওই যে রাষ্ট্রপতির কাছে, আমিও গেছি, তো ডাকছে গেছি, কথাবার্তা বলছি, কেন অনেক ইনফরমাল কথাবার্তা হয়েছে। তো আমি যদি এসে যদি এখন ভিডিও করা শুরু করে দিই, বলি যে এই হয়েছে, তো এটা কি উচিত হবে? উচিত হবে না। তো হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিয়ে দিল, সেটা তার দলীয় ফোরামে আলোচনা করতে পারতো, দল সিদ্ধান্ত নিত যে সেনাপ্রধান তো এই কথা ভাবছে, আমরা এটা পক্ষে আমরা থাকবো না, আমরা বরং এই মানে আওয়ামী লীগ ফ্যাসিবাদী শক্তি কোন ফর্মে আমরা মানবো না, এই মুভমেন্টটা আমরা শুরু করি। এটাই আপনি শত্রু বানায় আপনি কি ফায়দা তুলতে চান, কেন তুলতে চান? এটা তো হলো না। আগে পার্টির ফোরামে আপনি আলাপ করেন। আবার এটাও ঠিক, তাকে বিরোধিতা করতে যে নাসিরুদ্দিন পাটোয়ারি আবার সার্জিস আলম যে বক্তব্য দিল, তাহলে তো দলই থাকে না। দলে তো ভাই আছেই 4-5 জন, তার মধ্যে যদি মানে 2 জন বিরোধিতা করলো হাসনাত আব্দুল্লাহ, এখন যখন এই ইস্যু নিয়ে যখন ওরা মিটিং এ বসবে, তখন তো মিটিং এ হাতাহাতি মারামারি হবে। এবং আমি বললাম যে যে পরিস্থিতি আগামী 1 থেকে 2 মাসের মধ্যে এই দলের ঐক্য থাকবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ ন্যূনতম এইটুক যাদের নেই যে কথোপকথন, ব্যক্তিগত আলাপচারিতা এটা পাবলিক করতে নেই, এইটুক যাদের বোধ নাই, তাদের তো অনেক কিছুতেই বোধ নাই। তো আমি খুবই মানে ডিসঅ্যাপয়েন্টেড এই তাদের এই আচরণটা। ওখানে কি আলোচনা হয়েছে না হয়েছে সেটা সেনাপ্রধান জানেন, তারা জানেন, আমরা তো জানতে চাইনি। আমরা কি বলছিলাম বা তারা কি বলছে যে আমরা যাচ্ছি, যে আমাদের 11 তারিখ বেলা 2:30টার সময় মিটিং আছে, আমরা মিটিং থেকে ফিরে এসে আমরা ব্রিফ করব? এটা তো প্রোটোকলের সঙ্গে যায় না। কারণ ওনারা যদি আগ্রহ সেনাবাহিনী থেকে আগ্রহ প্রকাশ করা হতো, তাহলে তো দলীয় প্রধান যিনি আছেন আহ্বায়ক অথবা তাদেরকে দেখতেন। ওনারা তো 3য় সারির নেতা, তাই না? ওনাদের ডাকবেন কেন? এটা তো হয় না। যা হোক, অনেক ধন্যবাদ জনাব মুস্তাফা ফিরোজ, আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে কিছু বিষয় বললেন যেগুলো নিয়ে আপনার আলোচনা হচ্ছিল। দেশের মানুষ কিন্তু এখন এগুলো নিয়ে ভাবছে যে কেন এমন হচ্ছে, এমন তো হওয়ার কথা ছিল না, আমাদের কি প্রত্যাশা ছিল। সে বিষয়ে প্রিয় দর্শক আপনারা শুনলেন জনাব মুস্তাফা ফিরোজের ব্যাখ্যা। আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন। আগামীতে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।